এবার আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে। ভিডিওটির আগের অংশে আমরা আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে। যদি এখনও তোমরা ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নাও, তাহলে এই পার্টখানা বুঝতে তোমাদের সুবিধা হবে। বায়ুমণ্ডলের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করার সময় আমরা জানলাম কি যে বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের যৌগিক মিশ্রণে কিন্তু গঠিত। তাই গ্যাসের ধর্ম অনুযায়ী কী হচ্ছে, উষ্ণতার পার্থক্যে বায়ুর চাপ, আয়তন, ঘনত্ব ইত্যাদির কিন্তু পরিবর্তন ঘটছে। আবার বিভিন্ন গ্যাসের আণবিক ওজন ভিন্ন ভিন্ন হওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি যেহেতু কি হ্রাস পাচ্ছে, সেহেতু কি কম আণবিক ওজন বিশিষ্ট যে গ্যাসগুলি রয়েছে সেইগুলো কি ওপরের স্তরগুলিতে সঙ্গবদ্ধ হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবার এই সূর্য রশ্মির তড়িৎচুম্বকীয় যে ধর্ম রয়েছে তার জন্য কি এই গ্যাসীয় উপাদানগুলোর যে পরমাণু রয়েছে সেইগুলো আয়নিত হয়ে পড়ছে এবং কি বিভিন্ন রকম রাসায়নিক বিশ্লেষণ ঘটাচ্ছে, যার কারণে কি হচ্ছে, একদম ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত কতগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত স্তর কিন্তু গড়ে উঠছে। বায়ুমণ্ডলের এই স্তর বিন্যাসকে চারটি ভাগে ভাগ করা হচ্ছে। এক কি রাসায়নিক উপাদান বা রাসায়নিক গঠন অনুসারে, 2 উষ্ণতার তারতম্য অনুসারে, 3 রাসায়নিক বিক্রিয়া অনুসারে, আর 4 নম্বর সৌর বিকিরণের প্রভাবে যে আয়নিতকরণ প্রক্রিয়া ঘটছে তার উপর বেস করে কি আর একটা ভাগে ভাগ করা হচ্ছে। অর্থাৎ টোটাল আমরা 4টি ভাগ পাচ্ছি। এইখান থেকে প্রথম 2টি ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমেই আমরা আলোচনা করব রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। দেখো, বিভিন্ন উচ্চতায় কিন্তু গ্যাসীয় উপাদানগুলির আনুপাতিক হারের পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন কি হচ্ছে, ভূপৃষ্ঠের একদম সংলগ্ন অঞ্চলে যেখানে কি হচ্ছে বিভিন্ন গ্যাসের মিশ্রণের অনুপাতের মধ্যে একটা সমতা থাকলেও যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই অভিকর্ষ বলের প্রভাব আস্তে আস্তে কম হওয়ায় হালকা যে সমস্ত গ্যাসগুলি রয়েছে তাদের অনুপাত কিন্তু এই উচ্চ স্তরগুলোতে বাড়তে শুরু করে। এই গ্যাসীয় উপাদানগুলোর এই রকম অবস্থানের কারণে বায়ুমণ্ডলের স্তরকে আমরা 2টো ভাগে ভাগ করব। এক কি সমমণ্ডল আর 2 বিষমমণ্ডল। দেখো, একদম ভূপৃষ্ঠ থেকে শুরু করে গড়ে মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশে বায়ুমণ্ডল গঠনকারী বিভিন্ন উপাদানগুলোর অনুপাত প্রায় একই থাকছে, সেই অংশটাকে বলবো কি আমরা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। হোমো শব্দের অর্থ হচ্ছে এখানে সমবৈশিষ্ট্যযুক্ত এবং স্ফিয়ার মানে অঞ্চল, অর্থাৎ সমান বৈশিষ্ট্যযুক্ত যে অঞ্চল রয়েছে বায়ুমণ্ডলীয় তাকেই একত্রে বলা হচ্ছে সমমণ্ডল। এই অংশে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিয়ন এই জাতীয় গ্যাসগুলোর অনুপাত কিন্তু সবচেয়ে বেশি, যাদের মধ্যে আবার কি নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হয় সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় 99% কিন্তু এই দুটো গ্যাস অধিকার করে থাকে। আর এই সমমণ্ডলের ওপর থেকে শুরু করে অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে একদম বায়ুমণ্ডলীয় যে শেষ সীমা অংশ অর্থাৎ প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশে কী হচ্ছে বায়ুমণ্ডলীয় গ্যাসগুলোর অনুপাত অসমান থাকছে তাকে বলবো কি আমরা বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। হেটেরো কথার অর্থ হচ্ছে বিষম বৈশিষ্ট্যযুক্ত এবং স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল। এখানে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে বিভিন্ন গ্যাসগুলোর অনুপাতের তারতম্যের উপর ভিত্তি করে এই বায়ুমণ্ডলীয় স্তরটাকে আবার 4টি উপস্তরে ভাগ করা হচ্ছে। এক কি আণবিক নাইট্রোজেন স্তর অর্থাৎ 88 কিলোমিটার থেকে মোটামুটি ওপরের দিকে 200 কিলোমিটার পর্যন্ত যে অংশে আণবিক নাইট্রোজেনের অনুপাত বেশি হচ্ছে সেই অংশটাকে বলবো কি আমরা আণবিক নাইট্রোজেন স্তর। ঠিক তার ওপরেই একদম 200 থেকে 1100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশে কি পারমাণবিক অক্সিজেন গ্যাসের অনুপাত বেশি হচ্ছে সেই অংশটাকে বলবো কি আমরা পারমাণবিক অক্সিজেন স্তর। আর এই স্তরটির ওপরে 1100 থেকে মোটামুটি 3540 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর রয়েছে যেখানে কি হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি সেই অংশটাকে বলবো কি আমরা হিলিয়াম স্তর। আর এই হিলিয়াম স্তরের ওপরে একদম 3540 কিলোমিটার উচ্চতা থেকে বায়ুমণ্ডলীয় যে শেষ সীমা রয়েছে অর্থাৎ 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশে কি হালকা হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য বেশি হয় সেইটাকে বলবো কি আমরা হাইড্রোজেন স্তর। এবার আমরা আলোচনা করব উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। দেখো, ভূপৃষ্ঠ থেকে একদম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার তারতম্য ঘটে, যার উপর বেস করে কিন্তু বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা হচ্ছে। যেমন ট্রোপোস্ফিয়ার বা ঘনমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল, থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল, এক্সোস্ফিয়ার বা বহির্মণ্ডল। এছাড়াও আরেকটি স্তর বায়ুমণ্ডলের অন্তর্গত হয় যেমন ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। এবার অনেক বইতে এটা ধরাও হয়
আবার অনেক বইতে এটা ধরা হয় না। প্রথমেই জানবো আমরা ট্রোপোস্ফিয়ার সম্পর্কে। গ্রিক শব্দ ট্রোপোস এর অর্থ ক্ষুদ্র বা অনেক ক্ষেত্রে মিশ্রণও বলা হয়, আর স্ফিয়ার মানে হচ্ছে মণ্ডল। এই বায়ুমণ্ডলের একদম সর্বনিম্ন যে স্তরে কী হচ্ছে, উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায় এবং আবহিক যে সমস্ত গোলযোগ প্রক্রিয়া রয়েছে, যেমন ঝড়, বৃষ্টি, ঘূর্ণবাত, এই জাতীয় ঘটনাবলী যে স্তরে সংঘটিত হয়, বায়ুমণ্ডলের সেই নিম্ন স্তরটাকে বলবো কি আমরা ট্রোপোস্ফিয়ার। দেখো, এই স্তরের আবার কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি এই স্তরের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে একদম গড়ে 13 কিলোমিটার পর্যন্ত হলেও নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এর উচ্চতা 18 কিলোমিটার হয়ে থাকে। আবার মেরু অঞ্চলের দিকে 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়। আর এই স্তরটিতে যত উচ্চতা বৃদ্ধি পায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উষ্ণতা হ্রাস পেতে শুরু করে, যাকে বলা হচ্ছে কি নর্মাল ল্যাপস রেট। এই উষ্ণতা হ্রাস পেতে পেতে একদম সর্বোচ্চ অংশে উষ্ণতা গিয়ে দাঁড়ায় কিন্তু -80 ডিগ্রি সেলসিয়াস। আর দেখো, বায়ুমণ্ডলীয় যে সমস্ত গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে মোটামুটি 75% কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই অবস্থান করছে। আর আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত গোলযোগ, অর্থাৎ কি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত, ঘূর্ণবাত, বজ্রবৃষ্টি, এই জাতীয় আবহিক যে ঘটনাবলী রয়েছে সেইগুলো কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে সংঘটিত হচ্ছে, যার কারণে এই ট্রোপোস্ফিয়ারকেই বলা হচ্ছে কি ক্ষুদ্রমণ্ডল। আর এই ট্রোপোস্ফিয়ারকে কিন্তু দুটি উপস্তরে ভাগ করা হচ্ছে। একটি নিম্ন ট্রোপোস্ফিয়ার বা ফ্রিকশন লেয়ার, যেখানে কি ঘর্ষণজনিত বাধা তৈরি হচ্ছে বায়ুর। এই অংশে আবার বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হচ্ছে উপত্যকা অঞ্চলগুলিতে। ঠিক এর উপরেই, অর্থাৎ 3 থেকে মোটামুটি 11 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশ, সেই অংশে কী হচ্ছে, ভূপৃষ্ঠের ঘর্ষণজনিত বাধা কম থাকায় কোরিওলিস বলের পরিমাণও বেশি হচ্ছে। এই অংশটাকে বলবো কি আমরা ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার। এবার দেখো, এই ট্রোপোস্ফিয়ার স্তরের ওপরে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত যে অংশ, যেখানে কি বিভিন্ন গ্যাসগুলোর তাপের মিশ্রণ বন্ধ হয়ে যাচ্ছে, সেই অংশটাকে বলবো কি আমরা ট্রোপোপজ। অর্থাৎ এখানে ট্রোপো শব্দের অর্থ মিশ্রণ এবং পজ মানে হচ্ছে থামা। এটি কিন্তু এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সংযুক্ত অঞ্চল। এখানে টেম্পারেচার হয়ে থাকে -80 ডিগ্রি সেলসিয়াস। এই ট্রোপোপজের ওপর থেকে আবার 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অপরিবর্তনশীল স্তর, সেটিকে বলা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার, বা মূলত ওজোন গ্যাসের উপস্থিতির কারণে কিন্তু এই স্তরটিতে আবার উষ্ণতা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং বেড়ে প্রায় স্ট্র্যাটোপজ অংশে গিয়ে দাঁড়ায় 4 ডিগ্রি সেলসিয়াস। আর ধূলিকণা, জলীয় বাষ্প, এই জাতীয় উপাদানগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে তেমন থাকে না, যার কারণে কি আবহিক যে সমস্ত ঘটনাবলী, অর্থাৎ ঝড়, ঝঞ্ঝা, বজ্রবৃষ্টি, তুষারপাত, এই সমস্ত ঘটনা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সংঘটিত হয় না, যার কারণে একে বলা হচ্ছে কি শান্তমণ্ডল। আর এই জন্যই দ্রুতগামী যে সমস্ত জেট বিমানগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই যাতায়াত করে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের প্রাধান্য বেশি হয়, যা কি পৃথিবীকে এরকম চাদরের ন্যায় বেষ্টন করে অবস্থান করছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি অনেক সময় ওজোন স্তর। এই ওজোন স্তর পৃথিবীকে আবার কি সূর্য থেকে যে সমস্ত আলট্রাভায়োলেট রশ্মি বা অন্যান্য যে ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীতে আসছে তাকে কিন্তু বাধা দিচ্ছে, যার কারণে কি এটা সৌর পর্দা হিসাবে কাজ করছে এবং কি হয়, এই ক্ষতিকারক রশ্মিগুলোকে ভূপৃষ্ঠে আসতে বাধা দিয়ে ভূপৃষ্ঠের মধ্যে যে জীব জগৎ রয়েছে তাকে কিন্তু রক্ষা করে চলেছে। অর্থাৎ কি এটা কিন্তু বায়ুমণ্ডলের এক গুরুত্বপূর্ণ স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আবার দেখা যাচ্ছে অনেক সময় আবহজনিত গোলযোগের কারণে সামান্য পরিমাণ জলীয় বাষ্পের আগমন ঘটছে, যার কারণে সেইটা আবার ঘনীভূত হয়ে শিরাস জাতীয় মেঘের উৎপত্তি এখানে ঘটাচ্ছে, যাকে বলা হচ্ছে কি মাদার অফ পার্ল বা শক্তি মেঘ। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে আবার কি যে অংশটায় উষ্ণতা বাড়েও না আবার কমেও না, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, সেই অংশটাকে বলা হচ্ছে কি স্ট্র্যাটোপজ। এটি আবার কি প্রায় 5 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অবস্থিত বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তরটি হলো মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার নামটি এসছে গ্রিক শব্দ মেসো থেকে, যার অর্থ কিন্তু মধ্যম। এই স্তরটি বায়ুমণ্ডলীয় স্তরগুলির মধ্যে একদম মাঝে অবস্থিত। আবার কি হচ্ছে, ওপরের দুটো উষ্ণ স্তরের মাঝে অবস্থান করায় একে বলা হচ্ছে কি মেসোস্ফিয়ার। এবার এই মেসোস্ফিয়ারের আবার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন মোটামুটি স্ট্র্যাটোপজ থেকে শুরু করে 80 থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু এই স্তরটি বিস্তৃত।
এটি কিন্তু বায়ুমণ্ডলীয় একদম শীতল স্তর। এখানে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে কি হয়, এই স্তরের একদম উপরি অংশে বা শেষ প্রান্তে এসে উষ্ণতা দাঁড়ায় -93°C। উচ্চতা বৃদ্ধিতে চাপের পরিমাণ কম হয় আস্তে আস্তে, এইরকম উষ্ণতার সৃষ্টি কিন্তু মেসোস্ফিয়ারের মধ্যে হয়েছে। আর এই স্তরটি অত্যন্ত শীতল হওয়ার কারণে কি হচ্ছে, মহাকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসছে সেইগুলো কি এই মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার অনেক সময় সামান্য পরিমাণ জলীয় বাষ্প কিন্তু এই স্তরের মধ্যে প্রবেশ করে এবং উল্কাপাতজাত যে সমস্ত ধূলিকণা রয়েছে সেইগুলো সংস্পর্শে এসে ঘনীভবন ঘটে এই স্তরে কিন্তু শিরাস মেঘ তৈরি করছে, যাকে বলা হয় নকটিলুসেন্ট মেঘ বা নৈশদ্যুতি মেঘ। আর এই মেসোস্ফিয়ারের একদম সর্বোচ্চ অংশে এসে উষ্ণতা কিন্তু আর হ্রাস পায় না, এই অংশ থেকে উষ্ণতা আবার বাড়তে শুরু করে। এই অংশকে বলা হচ্ছে মেসোপজ। এই মেসোপজই কিন্তু প্রকৃতপক্ষে সমমণ্ডল এবং বিষমমণ্ডলের মধ্যবর্তী স্তর। আর এই মেসোস্ফিয়ারের ওপরে একদম সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট এবং সর্বাধিক উষ্ণতা বিশিষ্ট যে বায়ুমণ্ডলীয় স্তরটি রয়েছে তাকে বলা হচ্ছে কি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। গ্রিক শব্দ থার্মো, যার অর্থ তাপ, এই থেকে কিন্তু এই স্তরটির নামকরণ করা হয়েছে। এই স্তরটির আবার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন কি ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম 80 কিলোমিটার উচ্চতা থেকে মোটামুটি 400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্তরটি। মূলত সৌরঝড়ের যে গামা রেডিয়েশন রয়েছে বা এক্স রে রেডিয়েশন রয়েছে সেইগুলোর প্রভাবে কি হচ্ছে, গ্যাসীয় যে অণুগুলো রয়েছে সেগুলি আয়নিত হয়ে পড়ে এবং রাসায়নিক বিস্ফোরণ ঘটায়, যার ফলে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও এই স্তরে বাড়তে শুরু করে, প্রায় 1200°C পর্যন্ত কিন্তু হয়ে থাকে। আর এই স্তরটিতে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকায় একে কিন্তু আয়নোস্ফিয়ার নামেও অভিহিত করা হচ্ছে। এই স্তরটিতে প্রধানত 90 থেকে 120 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে নাইট্রোজেন অণুর এবং 200 থেকে 1100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অংশ সেখানে কি অক্সিজেন পরমাণুর আধিক্য কিন্তু লক্ষ্য করা যায়। এই স্তরটিতে মুক্ত ইলেকট্রনের উপস্থিতি থাকার জন্য পৃথিবীর যে বেতার তরঙ্গ সেইগুলো কিন্তু প্রতিফলিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এই স্তরটিকে ডি, ই, এফ, জি, এইচ এই 5টি উপস্তরে কিন্তু আবার ভাগ করা হচ্ছে, যেখানে ডি স্তরটাকে ডিপেলটন স্তর এবং এফ যে স্তরটা রয়েছে তাকে এপেলটন স্তর কিন্তু বলা হচ্ছে, আর ই স্তরটাকে কেনলি হিপসার্ড স্তরও বলা হয়। আর এই থার্মোস্ফিয়ারের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেরু প্রভা বা মেরু জ্যোতির সৃষ্টি হয়। সৌরঝড়ের প্রভাবে অক্সিজেন এবং নাইট্রোজেনের যে অণুগুলো রয়েছে সেইগুলো আয়নিত হয়ে পড়ে এবং মুক্ত যে ইলেকট্রন সেটি পৃথিবীর চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়ে তীব্র গতিতে 300 কিলোমিটার উচ্চতা থেকে 100 কিলোমিটার উচ্চতার দিকে নেমে আসে, যাকে দেখতে অনেকটা কি আলোক ঝর্ণার মতো মনে হয়। এই আলোক ঝর্ণাগুলিকেই বলা হচ্ছে কিন্তু অরোরা বা মেরু প্রভা। আর সুমেরীয় অঞ্চলে এটাকে বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস এবং কুমেরীয় অঞ্চলে এটাকে বলা হচ্ছে অরোরা অস্ট্রালিস। দেখো, থার্মোস্ফিয়ারের ওপর থেকে শুরু করে একদম 750 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর, যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে 1600°C উষ্ণতায় পৌঁছায়, সেই স্তরটিকে বলবো কি আমরা এক্সোস্ফিয়ার। শব্দ এক্সো মানে বাইরে থেকে কিন্তু এই স্তরটার নামকরণ করা হয়েছে। এই এক্সোস্ফিয়ার মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা কিন্তু গঠিত। আর যত উচ্চতা বৃদ্ধি পায় এই গ্যাসীয় অণুগুলো কিন্তু আস্তে আস্তে কম হতে শুরু করে। এই এক্সোস্ফিয়ারকে কিন্তু বায়ুমণ্ডলীয় শেষ সীমা ধরা হয়, তবে বৈজ্ঞানিক মহলে কিন্তু এর নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। এবার দেখো, বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তরে চৌম্বক ক্ষেত্র অবস্থান করছে বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেইটাকে বলা হচ্ছে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। গ্রিক শব্দ ম্যাগনেটো, যার অর্থ চৌম্বক, থেকে কিন্তু এই স্তরটার নামকরণ করা হয়েছে। মূলত সূর্য থেকে আগত যে সোলার উইন্ড বা সৌরঝড় রয়েছে সেইগুলো কি পৃথিবীর এই ম্যাগনেটোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়ে বা চৌম্বক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে এই ম্যাগনেটোস্ফিয়ারটা কিন্তু গঠন করেছে। এই স্তরটিতে কিন্তু আবার ইলেকট্রনের দুটি বলয় লক্ষ্য করা যায়, যাকে বলা হচ্ছে কি ভ্যান অ্যালেন বলয়। বিভিন্ন গ্যাসের ইলেকট্রন এবং প্রোটন দ্বারা কিন্তু আমাদের এই চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে অবস্থান করছে এবং পৃথিবীর মধ্যে এই বায়ুমণ্ডলীয় স্তরগুলিকে কিন্তু আবদ্ধ করে রাখছে, নয়তো কিন্তু আমাদের এই বায়ুমণ্ডল ম্যাগনেটোস্ফিয়ার না থাকলে মহাশূন্যে বিলীন হয়ে যেত।
আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পেতে।